আচ্ছা, ক্লাস কি আপনাদের কাছে বোরিং মনে হচ্ছে? বোরিং মনে হলে বলবেন, তাহলে আমি আরেকটু ফাস্ট আলোচনা করব। না না ভাই, একদমই বোরিং জি না। না ভাই। ওকে, থ্যাংক ইউ ফর নট সেইং বোরিং। ওকে, আচ্ছা এখন আমরা দেখব যে আমরা তো এতক্ষণ কি কি প্রবলেম ফেস করি ফার্মাকোলজি পড়ার জন্য। এখন আমরা দেখব কি কি স্ট্র্যাটেজি ফলো করলে আমরা ফার্মাকোলজি ভালো করতে পারবো। সো এটা অলরেডি একবার বলেছি। সেটা হচ্ছে লার্ন ড্রাগ prefixes and suffixes and the classification of generic drug name rather than trying to memorize individual drug names. So দেখেন, আমরা যখন হসপিটালে কাজ করব তখন আমরা ওষুধ চিনি মূলত এটার ব্র্যান্ড নেম দেখে। সো ব্র্যান্ড নেম আর জেনেরিক নেম কি আপনারা জানেন কি? ওষুধের ব্র্যান্ড নেম আর জেনেরিক নেম। ব্র্যান্ড নেম হলো যেটা কোম্পানি থেকে নির্ধারিত করে দেয়া হয়, ওকে, এন্ড আর জেনারিক নেম হলো যে সেটার সোর্স, ওষুধটার যে যে এগুলা উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সেগুলা থেকে শুরু করে নেওয়া হয়। ওকে, জেনেরিক নেমস হচ্ছে অফিসিয়াল এজেন্সি দ্বারা করা হয়, যেমন হচ্ছে হু, ইউ, ইউএসএন আর ওকে, ভেরি গুড। ড্রাগের হচ্ছে দুইটা নাম, একটা হচ্ছে জেনেরিক নেম, যেটা হচ্ছে একটা ড্রাগ তৈরির সময় ওইটার একটা নাম দেয়া হয়। সেটা হচ্ছে আহ আমেরিকার একটা অর্গানাইজেশন আছে, সেটা হচ্ছে সম্ভবত এফডিএ, ইফ আই এম নট রং। একটু স্লো কাজ করছে। আচ্ছা, ইউএসএ তে হচ্ছে ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তারা হচ্ছে আমেরিকাতে এটা করে থাকে। ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে তাদের খাবার এবং ড্রাগের হচ্ছে সবকিছু ওরা নিয়ন্ত্রণ করে। তো এক্ষেত্রে ওষুধের তৈরি করার সময় যে একটা জেনেরিক নাম থাকে সেটা হচ্ছে জেনেরিক ড্রাগ নেম, এবং ব্র্যান্ড নেমটা হচ্ছে একটা কোম্পানি, যেমন বাংলাদেশের স্কয়ার কোম্পানি, তারপর বেক্সিমকো কোম্পানি, তারপর গ্লাক্সো স্মিথ ক্লাইন, এরকম অনেক কোম্পানি আছে। যেমন জেনেরিক নেমটা হচ্ছে এসিটামাইনোফেনন, এসিটা, ওকে আমি একটু কারেকশন করে বলি, আমার মনে হয় ভুল হচ্ছে। এসিটা, ওকে, এসিটামাইনোফেন, এটা হচ্ছে আমরা যেটাকে প্যারাসিটামল বলি। হ্যাঁ, সো প্যারাসিটামলটা হচ্ছে এসিটামাইনোফেন হচ্ছে এটার জেনেরিক নেম। ওকে, প্যারাসিটামলটা হচ্ছে এটার একটা কমন নাম, ঠিক আছে, যেটা দ্বারা হচ্ছে এসিটামাইনোফেন বোঝায়। আর ব্র্যান্ড নেমটা, যেমন আমরা প্যারাসিটামলকে আমরা কি নামে চিনি, কেউ কি বলতে পারবেন? নাপা। নাপা, এইচ প্লাস, নাপা, এস প্লাস, এনিথিং এলস? নাপা। নাপা এক্সট্রা। কামেন, ওকে, সো নাপা এক্সট্রা, তারপর ফেক্সো, ফেক্সো। ওকে, সো ইফ ইট কন্টেইনস প্যারাসিটামল উপাদান, যেমন ভিক্টিমগুলোটাই সবাই বেশি ব্যবহার করে থাকে, যেমন নাপা বা নাপা এক্সট্রা। তারপর স্কয়ারের হচ্ছে এইচ এ সিই মনে হয় সম্ভবত। এ, আবার এসিই, এসিই। জি, এ সিই। আবার গ্লাক্সো স্মিথ ক্লাইন হচ্ছে প্যারাফাইরল সম্ভবত। তো এরকম কোম্পানি ভেদে ওই যে নাপা যেটা মানে প্যারাসিটামল যেটা, সেটার ব্র্যান্ড নেমটা কিন্তু পরিবর্তিত হয়ে থাকে। জেনেরিক নেম সবারটাই এক। ওকে, জেনেরিক নেমটা হচ্ছে পেন। সেভাবে অনেক ড্রাগের হচ্ছে আমাদেরকে অনেক ড্রাগের নাম মনে রাখতে হবে, কিন্তু সব ড্রাগের নাম মনে রাখার দরকার নেই। আমাদেরকে কি ইউজ করতে হবে? প্রিফিক্সেস এন্ড সাফিক্সেস। তো আমি যদি বলি প্রিফিক্স এন্ড সাফিক্সের একটা এক্সাম্পল যদি দেই, যেমন আমরা ড্রাগ মনে রাখার প্রিফিক্স সাফিক্স দিই। ওকে, আমাকে আগে বলেন তো প্রিফিক্স সাফিক্স কি, কেউ কি জানেন?
হ্যাঁ পড়ছিলাম তো ছোটবেলায় গ্রামারে। প্রিফিক্স মানে হচ্ছে কি কোনো বারের আগে কোনো নাম শব্দের আগে এবং পরে। প্রিফিক্স হচ্ছে উপসর্গ এন্ড সাফিক্স হচ্ছে অনুসর্গ। আর ভেঙে যদি বলেন প্রিফিক্স মানে শব্দের আগে, প্রি মানে আগে আগে পূর্বে, বলতে হ্যাঁ। জি, প্রিফিক্স সাফিক্স হচ্ছে হচ্ছে শব্দের পরে, আগে ওয়ার্ডের পূর্বে, পরে আর যেটা suffix ইউজ করা হবে। ওয়ার্ডের পরে যেটা ইউজ করা হবে। তো এরকম কিছু প্রিফিক্স সাফিক্স দিয়ে কিন্তু আমরা ওই ওষুধটার নাম মনে রাখতে পারি। ওই ওষুধ বলতে ওই ওষুধের গ্রুপ বা ওই ওষুধের হচ্ছে ক্লাসিফিকেশন বা ক্লাসটা আমরা মনে রাখতে পারি। তো আমরা যদি একটা গ্রুপের প্রিফিক্স সাফিক্সও মনে রাখি, আমরা ওই ওষুধটার নামটা আমাদের মাথায় চলে আসবে। আর আমরা যখন একটা ওষুধের গ্রুপের নাম বা এরকম প্রিফিক্স সাফিক্স জানবো, ওই ওষুধের কিছু কমন সাইড এফেক্টও একই হয়ে থাকে। তো ওই সাইড এফেক্ট গুলো আমরা মনে রাখতে পারবো। যেমন ASONE, ওকে, এটা যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড। তো কর্টিকোস্টেরয়েড এরকম আরো আছে, যেমন CAINE যদি কোনো জেনেরিক নেমের শেষে দেখেন তাহলে এটা মনে করতে হবে কি, সেটা লোকাল অ্যানেস্থেটিক, অর্থাৎ এটা পেইন মেডিকেশন, মানে যেটাকে অবশ করে, যেটা আর কি। ধরেন আমরা কোনো প্রসিডিউর করতে গেলে আমরা পেশেন্টকে কি করি, যে ইনজেকশনটা দিয়ে পেশেন্টের একটা নির্দিষ্ট জায়গা অবশ করে রাখি যাতে সে ব্যথা না পায়। তো সেইটা হচ্ছে কি এই লোকাল অ্যানেস্থেটিক। কোনো জেনেরিক নামে শেষে যদি দেখেন CAINE, তো আমি আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দিব আপনাদের সুবিধার্থে, আপনারা সেটা ডাউনলোড করে নেবেন, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। তো কিছু কমন ড্রাগের প্রিফিক্স সাফিক্স আমার কাছে একটা লিস্ট আছে, আপনাদেরকে এটা ক্লাস শেষে দিয়ে দিব, আপনারা সেটা মুখস্থ করে নেবেন আস্তে আস্তে। তো এটা হচ্ছে ধরেন প্রিফিক্স সাফিক্স গুলো হচ্ছে এটা, আর জেনেরিক নাম ওষুধের এইগুলা, আর হচ্ছে ড্রাগ ক্লাস আর ড্রাগ ক্যাটাগরি। সো কোন ড্রাগের মধ্যে এগুলো পড়ে, এইগুলো হচ্ছে যেমন মনে করেন এখানে CAINE, এটা লোকাল অ্যানেস্থেটিক। আর কমন 2-3টা ড্রাগ মনে রাখবেন। তো এইভাবে আমি এটা PDF আকারে আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, ক্লাস শেষে। সেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, কারণ সব ড্রাগের নাম মুখস্থ করা সম্ভব না। আপনারা যদি এভাবে প্রিফিক্স সাফিক্স দিয়ে মনে রাখতে পারেন, এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ওকে, এরপরে দেখেন আরো কিছু এক্সাম্পল আছে, যেমন CILLIN। সো এটা দ্বারা আমরা অ্যান্টিবায়োটিক বুঝি। সো আমরা মোস্ট ফ্রিকুয়েন্টলি হসপিটালে যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, যেমন অ্যামোক্সিসিলিন, তারপর অ্যাম্পাইসিলিন, তারপর এরকম যে সিলিন যেটাতে আছে সেটা হয়ে যায় কি অ্যান্টিবায়োটিক। সো চোখ বন্ধ করে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। সো সব অ্যান্টিবায়োটিকের কিছু কমন সাইড এফেক্ট থাকে, সেগুলো আপনারা শিখতে পারবেন এইভাবে। আচ্ছা, এখানে সুন্দর একটা এক্সাম্পল, 2টা এক্সাম্পল দেওয়া আছে, এটা আপনাদের সাথে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যেমন একটা এক্সাম্পল এখানে দেখেন, a set of cardiac medication known as beta blocker, অর্থাৎ আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে সেটার কিছু কমন মেডিকেশন আছে, সেটা হচ্ছে বিটা ব্লকার। ওকে, আবার কিছু আছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, কিছু আছে আরো কিছু আছে, আমি সেগুলো বলছি না। সো বিটা ব্লকার দেখেন কিভাবে আমরা মনে রাখবো। বিটা ব্লকার হ্যাভ এ সিমিলার সাফিক্স নোন এজ OLOL। তো এই যে বিটা ব্লকার, এই বিটা ব্লকার ওষুধগুলোর নাম আমরা কিভাবে মনে রাখবো, ওই ওষুধটার শেষে দেখবো আমরা জেনেরিক নামে শেষে দেখবো OLOL। Here are the some beta blocker, যেমন মেটোপ্রোলল। ওকে, মেটোপ্রোলল। সো এই শব্দটা দেখেন এখানে কি আছে, OLOL আছে না। তারপর দেখেন এটিনোলল, ওকে, OLOL, সেটাতেও দেখেন। তারপর প্রোপ্রানোল, ওকে, সো এটাতেও OLOL আছে। এইভাবে আমরা যদি এই বিটা ব্লকার ওষুধের নামগুলা প্রত্যেকটা মনে রাখতে চাই, এটা ডিফিকাল্ট হয়ে যাবে। বাট আমরা যদি কোনোটার শেষে দেখি OLOL আছে, তাহলে আমরা কি মনে করব, এটা অবশ্যই একটা বিটা ব্লকার ড্রাগ। আর এগুলো প্রত্যেকের শেষে কি আছে, OLOL আছে। ওকে, তো আমরা এইভাবে এটা মনে রাখতে পারি। দিস ড্রাগ অলসো হ্যাভ দ্য সেম সাইড ইফেক্টস। এই যে যেসব ড্রাগ বিটা ব্লকার, বিটা ব্লকারের মধ্যে অনেকগুলো জেনেরিক ওষুধ আছে, যেমন মেটোপ্রোলল, তারপর এটিনোলল, এইভাবে এই প্রত্যেকটা যেটা শেষে OLOL আছে, এগুলার আবার কিছু কমন সাইড ইফেক্টস থাকে। তো কমন সাইড ইফেক্টস গুলা কি কি, হার্ট রেটে
স্লো হয়ে যাবে। সো বলেন তো হার্ট রেট নরমালি কত থাকে? বলছেন না কেন, জানেন? একশো 20 থেকে 160। হার্ট রেট কত থাকে নরমালি? 80 থেকে 90। সরি, নেক্সট। ভাইয়া 16 to 20। এটা তো রেসপিরেটরি রেট 16 থেকে 22 বা 16 থেকে 24 বা 16 থেকে 20। আমি রেসপিরেটরি রেট জিজ্ঞেস করিনি, স্লো হার্ট রেট অর্থাৎ হার্ট রেট মানে কি কেউ জানেন? হোয়াট ইজ হার্ট রেট? 72। এক্স্যাক্টলি 72, বাট একটা রেঞ্জ আছে, রেঞ্জটা যাচ্ছে 60 to 100 per minute। ভেরি গুড, ঐশ্বর্য বলেছো না? ও ওকে। তো আমাদের হার্ট রেট বা পালস হচ্ছে 60 to 100। তোমরা পালস কোথায় দেখি, কেউ কি বলতে পারবেন? Where do you check পালস pulse? পালস তো মেইনলি হাতে দেখা হয়, কিন্তু পালস তো মানে অনেক জায়গায় চেক করা হয়। মেইনলি আমরা হাত নরমালি আমরা হাতে দেখি। হ্যাঁ, হাতে কোন জায়গাতে নরমালি দেখি? হাতে রিস্টে রিস্টে, তাও রেডিয়ালে। না। জি, রেডিয়াল কে আমাদের রিস্টে এখানে একটা রেডিয়াল আর্টারি আছে। ওকে, রেডিয়াল আর্টারিতে আমরা দেখতে পারি। আবার আমাদের এইখানে, আমাকে দেখতে পাচ্ছেন? এইখানে আবার ব্রাকিয়াল আর্টারি, রেডিয়াল আর্টারি, এখানেও দেখতে পারি। কার্ডিয়াক আর্টারি গুলোতে দেখতে আবার পাই, ফেমোরাল আর্টারি। আমাদের ক্যারোটিড আর্টারি আছে এখানে, আমরা এখানেও চাইলে দেখতে পারি। আমাদের পায়ে আরেকটা আর্টারি আছে, আমরা সেখানেও দেখতে পারি। সো যেখানে আর্টারি আছে আমরা সেখানে কি করতে পারি, আমাদের হার্ট রেট বা পালস রেটটা আমরা দেখতে পারি। আর পালস রেট হচ্ছে নরমালি 60 to 100 beats 100 per minute। 100। ওকে, 60 to 100 হচ্ছে আমাদের নরমাল। ভাইয়া বিটা ব্লকারটা একটু বলতেন, এটা বুঝে নাই। ওকে, বিটা ব্লকার এখনই বুঝতে হবে না, এখন জাস্ট মনে রাখেন এটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ড্রাগ। ওকে, অর্থাৎ আমাদের যখন হার্ট রিলেটেড কোনো প্রবলেম হয় তখন বিটা ব্লকার ওষুধ দেওয়া হয়। বিটা ব্লকার হচ্ছে একটা ড্রাগের নাম আর কি, কমন নাম। ওকে, সো এটা যেমন আমাদের প্যারাসিটামলের জেনেরিক নাম হচ্ছে অ্যাসিটামাইনোফেন, ঠিক একইভাবে আমাদের হার্টের যে ওষুধের কমন নাম সেটা হচ্ছে বিটা ব্লকার বলে থাকি। সো বিটা ব্লকারের কতগুলো জেনেরিক নাম দেয়া আছে এখানে, যেমন ওএল থাকলে সেটা হয়ে যাবে বিটা ব্লকার ঔষধ। ওকে, বিটা ব্লকার আমাদের হার্টে কাজ করে, এটা মনে রাখলেই হবে আপাতত। ওকে, সো যেমন বিটা ব্লকার ঔষধের কিছু কমন সাইড এফেক্ট আছে, অর্থাৎ যেসব ড্রাগের শেষে জেনেরিক নামের শেষে দেখবেন ওএল আছে, তাহলে এটা কোন ড্রাগ হবে? বিটা ব্লকার। তো এই যে বিটা ব্লকার সব ঔষধের কিছু কমন সাইড এফেক্ট আছে, যেমন হার্ট রেট স্লো হয়ে যাবে, অর্থাৎ হার্ট রেট বেশি থাকলে হার্ট রেট কমে যাবে। কোল্ড হ্যান্ডস, অর্থাৎ হাত পা ঠান্ডা হয়ে যাবে। কোল্ড হ্যান্ডস ফিট, অর্থাৎ হাত পা ঠান্ডা হয়ে যাবে। তারপর টায়ার্ডনেস, মানে পেশেন্ট লেথার্জি অনুভব করবে। লেথার্জি মিন্স উইকনেস, অর্থাৎ দুর্বল অনুভব করবে। and work on the body system at the same। ওকে, সো এটা হচ্ছে এইভাবে বিটা ব্লকারটা আমাদের শরীরে কাজ করবে। সো আমরা আসলে আমাদেরকে যেটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রিফিক্স সাফিক্স যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা কমনলি বুঝতে পারবো যে CAINE যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি অ্যানেস্থেটিক ওষুধ, মানে লোকাল অ্যানেস্থেটিক। আবার যদি OL থাকে তাহলে এটা হয়ে যাবে কি বিটা ব্লকার ওষুধ। তো বিটা ব্লকার ওষুধেরও কি কিছু কমন সাইড এফেক্ট আছে, আমরা ওইভাবে এগুলো মনে রাখবো। আরেকটা এক্সাম্পল দেখেন, সুন্দর এক্সাম্পল, এটা হচ্ছে another example can be applied to when you are studying
অ্যান্টিবায়োটিক। তো আমরা যখন আসলে পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিব তখন আমরা কিভাবে বুঝবো যে এটা অ্যান্টিবায়োটিক? So most antibiotics are broken down by classification such as macro leads. Okay, so macro leads include drugs name. Okay, so এটা হচ্ছে যেমন বিটা ব্লকার, ওইরকম এটার কমন নাম হচ্ছে কি, অ্যান্টিবায়োটিকের কমন নাম হচ্ছে ম্যাক্রো লিডস। তো এই ম্যাক্রো লিডস গুলো জেনেরিক নামের ক্ষেত্রে আবার মাইসিন থাকে শেষে, MYCIN। সো এই যে অ্যান্টিবায়োটিকের শেষে কি থাকবে, MYCIN, যেমন এরিথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিন, তারপর ক্ল্যারিথ্রোমাইসিন। সো এই যে MYCIN যদি আমরা কোনো জেনেরিক নামের শেষে দেখি সেটা আমরা বুঝে যাব কি সেটা অ্যান্টিবায়োটিক। ওকে, সো এই যে MYCIN যুক্ত জেনেরিক নামের শেষে যেই ড্রাগ গুলো অর্থাৎ যে অ্যান্টিবায়োটিক গুলো তাদের আবার কিছু কমন সাইড ইফেক্ট থাকে, সেগুলো আমরা শিখবো পরবর্তী ক্লাসে আমরা যখন অ্যান্টিবায়োটিকের চ্যাপ্টার পড়াবো। এখন এখানে উল্লেখ করিনি যদিও। তো দিস ড্রাগস আর মেটাবোলাইজড ইন দ্য সেম এরিয়াস, অর্থাৎ ওষুধগুলো কোথায় মেটাবোলাইজড হয়, MYC, অর্থাৎ অ্যান্টিবায়োটিক গুলো কমনলি একটা প্লেসে একটা শরীরের অর্গানের মধ্যে মেটাবোলাইজড হয় এবং আবার এক্সক্রিয়েট হয় একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে। তো সেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবো। বাট এখন তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমি একটা লিস্ট দিয়ে দিছি অলরেডি, প্রিফিক্স সাফিক্স। তো তোমাদেরকে প্রিফিক্স সাফিক্স গুলো দেখেই তোমরা ওই ওষুধের কিছু কমন জেনেরিক নাম 2-3টা করে হলেও শিখতে হবে। পাশাপাশি তোমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে ওই ওষুধটা কোন জায়গাতে কাজ করে, এটা কি অ্যানালজেসিক্স নাকি এটা হার্টের যেমন বিটা ব্লকার নাকি কি। সো এটা এই লিস্টে দেওয়া আছে, লিস্টে আমি পিডিএফ আকারে ক্লাস শেষে দিয়ে দিব। ওকে ওকে, দেন কামিং টু দ্য ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, স্ট্র্যাটেজি কি ফার্মাকোলজি শিখতে হলে, সেটা হচ্ছে মেক ফ্ল্যাশ কার্ডস। ওকে, সো ডু ইউ নো হোয়াট ইজ ফ্ল্যাশ কার্ডস? Do you have any idea about flashcards? জি ভাইয়া। What is that? বিভিন্ন কালার দিয়ে নোট তৈরি করা। Necessarily বিভিন্ন কালার হতে হবে, মানে ফ্ল্যাশ কার্ড বলতে তুমি কি বোঝো এটা বলো। আগের না বুঝলে পড়ার সাথে কানেক্ট, আমি যতটুকু পড়েছি সেটুকু রিভিউ করা। ওকে, না কাছাকাছিও না, ভুলও না আবার কাছাকাছিও না। এনিথিং এলস কে বলতে চাও? বিশাল, তুমি কি ক্লাসে আছো? নেই মনে হয়। ফ্ল্যাশ কার্ডস কি এই যে ছোট ছোট প্যাড টাইপের এগুলোকে বোঝানো হয়েছে, যার মধ্যে আমরা এটা তো নোট করি এটা রূপকথা, ছোটখাটো? এটা হ্যাঁ হ্যাঁ, কাইন্ড অফ, ভেরি গুড। ওকে, সো ফ্ল্যাশ কার্ডস হচ্ছে, ধরো আমি একটা চ্যাপ্টার পড়লাম, হ্যাঁ, সো ওই চ্যাপ্টারের কিছু কনডেন্সড কিছু টপিক থাকে, কোনো ইনফরমেশন থাকে, কোনো ফ্যাক্ট থাকে। সো ওই জিনিসগুলো যে আমি শর্টকাটে যখন খাতাতে নোট করব সেটাই হচ্ছে ফ্ল্যাশ কার্ড আকারে আমি পড়তে পারবো। ধরো এখন তোমার কালকে পরীক্ষা, তো তুমি কিছু ফ্ল্যাশ কার্ড তৈরি করছো মনে করো একটা চ্যাপ্টারের উপরে, বা মনে করো ফার্মাকোলজির কোন একটা স্পেসিফিক টপিকের উপরে। ওকে, তো ওই জিনিসটা সংক্ষেপে সার কথাটা যখন আমরা কাগজে নোট করি, নট নেসেসারিলি যে এরকম কালারফুল কাগজ হতে হবে, সেটা তোমার খাতা হতে পারে, আলাদা কোনো পেপার হতে পারে, যেটাতে তুমি শর্টকাটে হচ্ছে জিনিসটা দেখলেই তোমার মাথায় চলে আসবে, সেটাই হচ্ছে ফ্ল্যাশ কার্ড। তো ফার্মাকোলজি শেখার জন্য একটা আমি তোমাদেরকে ফ্ল্যাশ কার্ড দিয়ে দিব, ফ্রি দিয়ে দিব। এছাড়া তোমরা চাইলে এই ওয়েবসাইটে যেতে পারো, এখানে ফ্রি ফ্ল্যাশ কার্ড পাওয়া যায়, studystack.com। সো তোমরা কি এই ওয়েবসাইটটা চেনো? আগে কেউ ইউজ করছো এটা? নো ভাইয়া। নো। ওকে, সো এটা তোমরা গুগল করবা স্টাডিস্ট্যাক, STUDYSTACK, studystack.com। সো এখানে যে তোমরা ফার্মাকোলজি সার্চ করবা। সো ফার্মাকোলজি সার্চ করার পরে দেখবে এখানে অনেক লেকচার আছে, অনেক মানে শর্টকাট আছে। সো মনে করো আমি প্রথমটা দিলাম, দ্বিতীয়টা দিলাম, ইউনিট 1। ফ্ল্যাশ কার্ড পড়া অনেক মজার। সো এটা হচ্ছে ফার্মাকোলজির ফ্ল্যাশ কার্ড। ওকে, এই সাবজেক্ট পড়ার জন্য, অর্থাৎ সংক্ষেপে আমরা যখন কিছু মনে রাখতে চাইবো এগুলো হচ্ছে ফ্ল্যাশ কার্ড। তো এটা হচ্ছে যেমন হাউ এ ড্রাগ মুভ থ্রু বডি। সো এটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। এখানে আমি মনে হয়, আচ্ছা এখানে অনেক মজার একটা ব্যাপার আছে, দেখো
এটা কিভাবে আসছে? ওকে, মনে করো ফার্মাকোডাইনামিক্স। তো ফার্মাকোডাইনামিক্স কি, আমি এটাতে ক্লিক করলে হাউ দ্য ড্রাগ ইন্টার ফার্স্ট ফেজ অফ ড্রাগ। ওকে, আচ্ছা নেক্সট দেই। মনে করো এখানে অনেক ইন্টারেস্টিং স্লাইড আছে যেগুলো তোমরা পড়ে মজা পাবা। যেমন কিছু স্পেসিফিক টপিক থাকে, এরকম অনেক আছে। তোমরা জাস্ট যদি নু দিয়া পরবর্তীতে ক্লিক করো, আবার এটা অ্যাবজর্পশন। সো অ্যাবজর্পশন মানে কি, এটাতে ক্লিক করলে মুভমেন্ট অফ ড্রাগ ফ্রম জিআই ট্র্যাক্ট টু বডি ফ্লুইডস। তো এটা হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন মানে হচ্ছে আমাদের শরীরে ড্রাগটা কিভাবে অ্যাবজর্ব হয়। অ্যাবজর্ব মানে হচ্ছে সে শোষিত হয় কিভাবে, সেটাই। সো এটা তুমি যদি জানো নোতে ক্লিক করবা। সো এরকম, অথবা তুমি যদি কোনো স্পেসিফিক টপিকের উপর এরকম ইয়া চাও, ঠিক আছে, ফ্ল্যাশ কার্ড চাও, হ্যাঁ, তাহলে তুমি সেটা ক্লিক করতে পারবা। যেমন মনে করো রেসপাইরেটরি সিস্টেম, এই সিস্টেমের উপর তুমি এরকম ফ্ল্যাশ কার্ড চাও। সো এটাতে প্রথমটাতে যেটা আসে এটাতে ক্লিক করবা। অনেক আছে, তুমি যেটাতে ইচ্ছে এটাতে ক্লিক করবা। So what is the main function of the respiratory system? What is the secondary function? So এটাতে ক্লিক করলে তুমি এখানে ইনফরমেশন পাবা। সো এরকম অনেক স্লাইড আছে ওদের, এটাতে ক্লিক করলে একটার পর একটা চলে আসবে। সো এটা হচ্ছে একটা ওয়েবসাইট স্টাডি স্ট্যাক। আরেকটা হচ্ছে সব ফেভারিট, এটা হচ্ছে কুইজলেট। ওকে, কুইজলেট তোমরা কি পরিচিত আছো কেউ? না ভাইয়া, না ভাইয়া। ওকে, এটাও আমার ওয়ান অফ দা মোস্ট ফেভারিট ওয়েবসাইট। যখন আমি একদম ফার্স্ট ইয়ার থেকেই আমি এটা সম্পর্কে জানি। সেটা হচ্ছে কুইজলেট। ওকে, সো কুইজলেট মিন্স এখানে নার্সিং এর বিশেষ করে সব সাবজেক্টের হেল্প পাবা তুমি, ফ্ল্যাশ কার্ড পাবা। ঠিক আছে, যেমন আমরা বইয়ে অনেক কিছু ডিটেলস দেওয়া থাকে, অনেক কিছু বুঝি না। তো এখানে দেখবে একটা সার্চ অপশন আছে। মনে করো তুমি কোন টপিকের উপর সম্পর্কে জানতে চাও, মনে করো ফার্মাকোলজি। ফার্মাকোলজি, ওকে, সো আমি ধরো ফার্মাকোলজি সম্পর্কে আমি কিছু ফ্ল্যাশ কার্ড চাচ্ছি। সো এটা হচ্ছে ফার্মাকোলজির একটা ফ্ল্যাশ, অনেকগুলো আসে, তুমি যেটাতে ক্লিক করবে ওইটা সম্পর্কে আসবে। সো এখানেও এটার মতো করতে পারবা। সো এখানে শর্ট নোট দেওয়া আছে, দেখো একটার পর একটা চলে আসবে। তুমি যেটা শিখতে চাও এখানে চলে আসবে। সো এইভাবে তুমি মনে করো যদি জাস্ট যেকোনো একটা স্পেসিফিক টপিকের উপর জানতে চাও, মনে করো মনে করো পেইন ম্যানেজমেন্ট, হ্যাঁ, মনে করো পেইন ম্যানেজমেন্ট সম্পর্কে তুমি ফ্ল্যাশ কার্ড চাও। সেই পেইন ম্যানেজমেন্ট সম্পর্কে অনেক ফ্ল্যাশ কার্ড আছে, তুমি যেটা পড়তে চাও সেটাতে ক্লিক করবা। তো এখানে এরকম অনেক, আবার নিচেও আছে, নিচে এইভাবে দেওয়া আছে ফ্ল্যাশ কার্ড আকারে বাট উপরে স্লাইডের মতো। দুই ভাবেই, দুই রকম ভাবেই তুমি চাইলে পড়তে পারবে। তো এরকম ফ্ল্যাশ কার্ড ইউজ করা, আর সব থেকে ভালো যদি বই থেকে নিজে পড়ে ফ্ল্যাশ কার্ড তৈরি করো, সেটা সব থেকে ভালো। ঠিক আছে, তো নিজে যদি ফ্ল্যাশ কার্ড তৈরি করতে পারো সেটা সব থেকে ভালো, আর যদি এরকম ওয়েবসাইট থেকে ফ্ল্যাশ কার্ড তৈরি করতে চাও সেটাও ভালো। আর আমার কাছে একটা ফ্ল্যাশ কার্ডের একটা বই আছে, তোমরা যদি সেটা নিতে চাও আমি পিডিএফ আকারে দিয়ে দিব। তো তোমরা কি সেটা নিতে চাও? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। পিডিএফ। তো এখানে ফার্মাকোলজি, ওয়েট করো একটু। এই যে ফার্মাকোলজি, আমার কাছে একটা ফার্মাকোলজির ফ্ল্যাশ কার্ড বই আছে, ফার্ম ফ্ল্যাশ নাম এটা। আমি তোমাদেরকে এটা দিয়ে দিব। তো আমার কাছে এটা পিডিএফ আগে থেকেই ছিল, তো তোমরা এটার থেকে হেল্প নিতে পারো। অর্থাৎ প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ এখানে ফ্ল্যাশ কার্ড দেওয়া আছে। এটা ফ্রি আর কি, কিন্তু এটা কিনতে হয়। আমরা তো আর কিনে পড়বো না, আমরা বাঙালিরা হচ্ছি সিস্টেম করে নিতে হয় সবকিছু। ওকে, সো এটা হচ্ছে মনে করো ফ্ল্যাশ কার্ড প্লাস হচ্ছে এটা এটা থেকে তোমরা শর্ট নোট পাবা অনেক কিছু। তো এইভাবে শর্ট নোট দেওয়া আছে, অনেক অনেক শর্ট নোট দেওয়া আছে। তো তোমরা এটা থেকে এটা তোমাদের help করবে।
সো ভাইয়া ফ্ল্যাশ এগুলো কার্ড কি মানে সব গুগলের ওয়েবসাইট নাকি এগুলো তো কোনো মানে অ্যাপ না, এগুলো তো সব ওয়েবসাইট তাই না? এটা স্ট্যাটিস্ট্যাক আর হচ্ছে কুইজলেট, এই দুইটা হচ্ছে হ্যাঁ ওয়েবসাইট। এটা হচ্ছে পিডিএফ, আচ্ছা এটা আপনাদেরকে যেমন যেমন এন্ডোক্রাইন সিস্টেমের ড্রাগ হচ্ছে একটা অক্সিটোসিন। সো অক্সিটোসিনের কিছু জেনেরিক ওষুধ হচ্ছে পিটোসিন, তারপর সিংটোসিন, সরি সিংটোসিনন। ওকে, সো এরকম আহ ভাবে আপনারা পাবেন। সো এরকম সব সাবজেক্টেরই আসলে এরকম ফ্ল্যাশ কার্ড পাওয়া যায় অ্যাভেলেবেল, কিন্তু হয়তো আপনারা অ্যাক্সেস করতে পারবেন না, কিনতে হয়। আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল এগুলো আপনাদেরকে দিয়ে দিব। সেটা হচ্ছে ফার্মাকোলজির একটা ফ্ল্যাশ কার্ড, বাট নিজেরা তৈরি করতে পারলে সব থেকে ভালো। ওকে, সো লেটস কাম ব্যাক টু দ্য ক্লাস। আসলে আমি বেশি সময় নিচ্ছি আপনাদের থেকে, এত সময় নেওয়ার কথা না যদিও। ওকে, এরপরে হচ্ছে স্টাডি স্ট্র্যাটেজিস ফর ফার্মাকোলজি, আরেকটা হচ্ছে গেট এ স্টাডি ড্রাগ গাইড। সো আপনাদের কি ফার্মাকোলজি বই আছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। রাইট। পাচ্ছেন ড্রাগ নার্সিং ড্রাগ হ্যাঁ হ্যান্ডবুক, এই বুকটা হচ্ছে এটা। আপনাদের কাছে হয়তো নাই, এটা আমাদের লাইব্রেরি থেকে নেওয়া। সো এটা আসলে মেইন কপি অনেক এক্সপেন্সিভ, বাংলাদেশে গুলা পাওয়া যায় বাট অনেক টাকা নেয়। বাট এই বইটার একটা পিডিএফ আমার কাছে আছে, এটা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? নার্সিং ড্রাগ হ্যান্ডবুক, ওইটাও দিয়ে দিব, ওটা থেকে হেল্প নিতে পারবেন যদি চান। আর সবার মোবাইলে হচ্ছে এই যে ডিমস অ্যাপটা ইনস্টল করে নেবেন, DIMS লিখে প্লে স্টোরে সার্চ করবেন, এটা পেয়ে যাবেন। তো এটাতে আপনারা ড্রাগের সব ইনফরমেশন পেয়ে যাবেন, অর্থাৎ ড্রাগের ব্র্যান্ড নেম, জেনেরিক নেম, তারপর এটার অ্যাডমিনিস্ট্রেশন করবেন কিভাবে, তারপর সেটার কি কি সাইড ইফেক্ট আছে, কোন রোগের জন্য ব্যবহার করা হচ্ছে, সেটা এই ডিমস অ্যাপে পেয়ে যাবেন। এটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ অ্যাপ আমাদের ড্রাগ জানার জন্য, ড্রাগ শেখার ভাইয়া জন্য। তো সবাই ভাই নামটা একটা একটু লিঙ্ক আবার দিলে বলবেন? ভালো হতো। এটার নাম হচ্ছে DIMS, ডিমস। এটা আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, প্রয়োজন লিংক দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? জি ভাই ওকে একটা লিঙ্ক দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, লিংক দিয়ে দেবো। আরেকটা হচ্ছে ট্রিক্স হচ্ছে নিমোনিক শিখা। সো নিমোনিক কি আপনারা জানেন? হোয়াট ইজ নিমোনিক? না ভাইয়া। না ছন্দ। ভাইয়া। নিমোনিক আপনারা জানেন না? ওকে, নিমোনিক হচ্ছে ওই যে আমরা, আপনারা তো অনেকে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিছেন না? জি ভাইয়া দিয়েছি। জি জি ভাইয়া। ভাইয়া। ভার্সিটি সময় আমাদেরকে সাধারণ জ্ঞান পড়তে হতো। তো সাধারণ জ্ঞান পড়ার সময় আমরা কিছু ওই যে ছন্দ আকারে পড়তাম, তাই না? ছন্দ আকারে পড়ে অনেক কিছু মনে রাখতাম। তো ওই ছন্দ টাইপের বা কোনো টেকনিক ফলো করে কোনো কিছু মনে রাখার টেকনিকটাই হচ্ছে নিমোনিক। ইংরেজিতে নিমোনিক, বাংলা হচ্ছে ছন্দে ছন্দে পড়া। অথবা ওইটার অ্যাক্রোনিম ব্যবহার করা। অ্যাক্রোনিম কি জানেন? অ্যাক্রোনিম, না ভাইয়া। হোয়াট ইজ অ্যাক্রোনিম? আপনার কি আইডিয়া আছে অ্যাক্রোনিম কি? বিপরীত ওকে, নো শব্দ। জি না। নো নো নো। অ্যাক্রোনিম মানে হচ্ছে শব্দের সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? যেমন মনে করেন BSN। তো BSN দিয়ে আমি কি বুঝি? ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং। অথবা MBBS, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি। তো এইরকম শব্দের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যাক্রোনিম বা অ্যাব্রিভিয়েশন। ওকে, সো আমরা নিমোনিক এবং অ্যাক্রোনিমের মাধ্যমে হচ্ছে ফার্মাকোলজির অনেক টাফ জিনিস মনে রাখতে পারি। সো এখানে একটা লিংক দিছি, এটাতে গেলে আপনারা কিছু নিমোনিক হচ্ছে পেয়ে যাবেন। সো এই লিংকটা আমি ওপেন করছি, এটা হচ্ছে এই লিংক। সো নার্সেস ল্যাব ওয়েবসাইটটাতে এই লিংকটাতে আছে ফার্মাকোলজি নার্সিং নিমোনিক এন্ড টিপস। সো এখানে অনেকগুলো নিমোনিক দেওয়া আছে, অর্থাৎ সহজে কিছু কিছু জিনিস মনে রাখা যায়, সেটা হচ্ছে নিমোনিক। সো এটা হচ্ছে এই ওয়েবসাইটটা। সো যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, এখানে এইটা একটা আমি ছবি তুলে এখানে দিছি, বাট আপনারা ওই লিংকটাতে গেলে পেয়ে যাবেন, অথবা গুগলে সার্চ করবেন নার্সিং ফার্মাকোলজি নার্সিং নিমোনিক। ওকে, ফার্মাকোলজি নার্সিং নিমোনিক লিখে সার্চ করলে গুগলে আপনারা এই লিংকটা পেয়ে যাবেন। প্রথমেই যেটা আসবে সেটাতে ঢুকে এখান থেকে, বাট যেহেতু সবকিছু ইংলিশে আপনাদের হয়তো অনেকের বুঝতে প্রবলেম, সেজন্য আমি এগুলো আলাদা অন্য ক্লাসে ডিসকাস করব।
ওকে, সো নিমোনিক দিয়ে অর্থাৎ ছন্দে ছন্দে পড়া অথবা শর্টকাটে কোনো কিছু মনে রাখাটাই হচ্ছে নিমোনিক, সেটা আমরা ফলো করব ফার্মাকোলজিতে। আর আমার কাছে সব থেকে মজার একটা আছে, এএফএমআই থেকে কেউ আছেন এখানে? এএফএমআই থেকে বা যেকোনো আর্মি নার্সিং কলেজ থেকে? মেবি নো। ওকে, সো আমি এটা আসলে শিখেছি এএফএমআই তে একটা কাজে গিয়েছিলাম একবার। সো ওখানকার এডমিশন অফিসে কথা বলেছিলাম। সো ওখানে এটা একটা দেয়ালিকা আকারে টাঙানো ছিল। এটা হচ্ছে টিচ আদার্স। আমরা যখন কোনো কিছু শিখতে চাই, আমরা যখন অন্যদের সাথে ডিসকাশন করি, গ্রুপ ডিসকাশন, আসলে গ্রুপ ডিসকাশন অনেক ইম্পর্টেন্ট। আমি কোনো টিচার না প্রফেশনালি, আমি আপনাদেরকে প্রথমেই বলেছি আমি রিসেন্টলি ফ্রেশ গ্রাজুয়েট ফ্রম নার্সিং, বিএসসি ইন নার্সিং। সেই জন্য আমি জিনিসগুলো যেহেতু সম্প্রতি পড়ে আসছি, আমার নলেজ গুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, যার কারণে একটা আমাদের নলেজ শেয়ারিং হচ্ছে এখানে। এটা কোনো আমি ফার্মাকোলজির টিচার না, আমি রিসেন্টলি সবকিছু পাশ করেই মাত্র বের হয়েছে, এই জন্য আমার জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগছে, জন্য আমি ক্লাসটা কন্ডাক্ট করছি। তো যার কারণে এটা বলা হয়ে থাকে যে 10% অফ হোয়াট উই রিড। কোনো কিছু শেখার জন্য আমরা যখন শুধুমাত্র পড়ি তখন ওই জিনিসটা সম্পর্কে আমরা 10% শিখি। 20% অফ হোয়াট উই হিয়ার। আমরা যখন কোনো কিছু পড়ি এবং কোনো কিছু শুনি তখন আমরা জিনিসটা 20% শিখি। 30% অফ হোয়াট উই সি। আমরা যখন কোনো কিছু দেখি, পড়ি এবং শুনি তখন আমরা ওই জিনিসটা 30% শিখি। 50% অফ হোয়াট উই সি অ্যান্ড হিয়ার। ওকে, আমরা যখন কোনো কিছু শুনি এবং দেখি তখন আমরা 50% শিখি। আমরা কোনো কিছু 70% কখন শিখি? যখন আমরা ডিসকাস করি। যেমন আপনারা ক্লাসমেটরা একটা গ্রুপ তৈরি করবেন, সেখানে আপনারা ডিসকাস করে করে, ধরেন আপনি একটা টপিক তিনজনই পড়ে আসবেন, সেটার উপর আপনি একজনকে জিজ্ঞাসা করবেন, সে আপনাকে জিজ্ঞাসা করবে, এভাবে ইন্টারাকশন যখন হবে তখন সেটা হবে আপনারা 70% পর্যন্ত শিখতে পারবেন। এরপর 80% অফ হোয়াট উই এক্সপেরিয়েন্স। এখন 80% হচ্ছে আপনি যখন রিয়েল লাইফে সেগুলো প্র্যাকটিস করবেন। যেমন আপনি এখন ফার্মাকোলজি শিখছেন, আপনি যখন এটা হসপিটালে গিয়ে হচ্ছে এক্সপেরিয়েন্স করবেন, মানে নিজে অভিজ্ঞতা নেবেন, তখন আপনি ওইটা আরো ভালোভাবে 80% ওই জিনিসটা শিখতে পারবেন। আর অলমোস্ট 90, আসলে কোনো কিছু 100% শেখা সম্ভব নয়, জন্য অলমোস্ট 95% অফ হোয়াট উই টিচ আদার্স। অর্থাৎ আমরা যখন কোনো কিছু অবশ্যই তো প্রথমে নিজে শিখবো, এরপর যখন আমরা জিনিসটা অন্যদেরকে শেখাবো তখনই আমরা ওই জিনিসটা 95% পর্যন্ত রপ্ত করতে পারি। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন। এটা হচ্ছে আসলে শেখার একটা ওয়ান অফ দা বেস্ট ওয়ে আর কি, শেখার জন্য। তো শেখার জন্য আপনাকে কি করতে হবে? আগে অবশ্যই নিজে শিখতে হবে, এরপর অন্যদের সাথে সেটা নলেজ শেয়ার করলে আপনি 95% পর্যন্ত শিখতে পারবেন। আর আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে গেট এ স্টাডি গাইড। সো আপনাদের জন্য আরেকটা আমার পিডিএফ বই থাকবে গিফট আপনাদের জন্য, সেটা হচ্ছে ফার্মাকোলজি, নার্সিং ফার্মাকোলজি মেড ইনক্রেডিবলি ইজি। সো এটা একটা পিডিএফ আছে, এটা আপনাদেরকে দিয়ে দেব। সো বইয়ে যেমন ফার্মাকোলজির অনেক ডিটেলস, অনেক কিছু থাকে, আপনাদের সব পড়ার দরকার নাই, কিন্তু বেসিক যেটা, অর্থাৎ যেটা আপনি সহজে বুঝতে পারবেন সেটা হচ্ছে এটা থেকে আপনি বুঝতে পারবেন। তবে সবকিছু ইংলিশে, যেহেতু আমরা সব জায়গাতে ইংলিশেই পড়ি অবশ্যই, আর এটাতে একটু বেসিক ভাবে ইজি ওয়েতে সবকিছু প্রেজেন্ট করা আছে। সো এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এটা থেকে হেল্প নিতে পারেন শেখার জন্য। অবশ্য বাংলাদেশি যে বইগুলো আছে যেমন নিউরন বা কি বলে আরো যেগুলো আছে, ওরা হচ্ছে এইসব বই ফলো করেই হচ্ছে লেখে, কপি করে, নিজের লেখা একটা লাইনও না ওদের, ঠিক আছে? যত বাংলাদেশি রাইটারের বই দেখবেন নার্সিং এ, এগুলো বাইরের এরকম বিভিন্ন বইয়ের পিডিএফ থেকে ওরা কপি করে এভাবে লেখা। তো এই বইটা আসলে খুবই হেল্পফুল, আমি নিজে এটা থেকে অনেক হেল্প পেয়েছি শেখার জন্য। তো এটা হচ্ছে নার্সিং ফার্মাকোলজি মেড ইনক্রেডিবলি ইজি। এটাতে অনেক শর্টকাট ওয়েতে এবং নিমোনিক এবং হচ্ছে অনেক স্ট্র্যাটেজি দেওয়া আছে শর্টকাটে, সেগুলো আপনি এটা থেকে শিখতে পারবেন। সো এটা 3rd এডিশন, বাট এটার হয়তো এখন অনেক এডিশন বের হয়েছে, বাট হয়তো স্লাইড চেঞ্জ থাকতে পারে, বাট এটা থেকে আপনারা শিখতে পারবেন। সেই পিডিএফটা আপনাদেরকে ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে। ওকে, সো আজকের ক্লাস এ পর্যন্তই। আরেকটা ইয়া হচ্ছে ডোন্ট গিভ আপ। ওকে, সো লাইফ ইজ এ লং ওয়ে, অনেক দূর পর্যন্ত যেতে হবে, আপনাদের অনেকের ক্যারিয়ার প্ল্যান আছে, আর বিশেষ করে ফার্মাকোলজিটা এতটাই গুরুত্বপূর্ণ
আপনি যখন হসপিটালে কাজ করবেন, আমরা সবকিছু বাদ দিয়া তখন শুধু ফার্মাকোলজিটাই থাকে, আর হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর কিছু পার্ট থাকে ইম্পর্টেন্ট। তো এই জন্য আসলে ফার্মাকোলজিটাই আমাদেরকে বেশি জানতে হয় নার্স হিসাবে, যেহেতু আমরা ওষুধ নিয়েই আমাদের মেইন কাজ। নার্সের একদম ভাইটাল কাজটাই হচ্ছে পেশেন্টকে ওষুধ প্রোভাইড করা, পাশাপাশি তার আমাদের যে নার্সিং অ্যাসেসমেন্ট, তারপর ডায়াগনোসিস, তারপর অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, তারপর প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, ইভালুয়েশন, এগুলা থাকে, এইগুলা করা। কিন্তু আমাদের মেইন কাজ কিন্তু কিন্তু ওষুধ প্রোভাইড করা। সো সেটা হচ্ছে আমরা এই জন্য জানতে হবে। সো ফার্মাকোলজি ইজ রিয়েলি ডিফিকাল্ট সাবজেক্ট। আমি যে আপনাদের সাথে এখন আসছি ক্লাস নেব বলে, আমি অনেক কিছু জানি না হয়তো, আবার আপনাদেরকে পড়াতে পড়াতে আরো জিনিসগুলো নতুন ভাবে আরো শিখবো। সেই জন্য আমাদেরকে গিভ আপ করা যাবে না, অর্থাৎ ফার্মাকোলজি কঠিন সাবজেক্ট, দূর এটা নিয়ে পড়তেই বসবো না, এটা করা যাবে না। নট ইন অনলি ফার্মাকোলজি, যে কোনো সাবজেক্টের জন্যই মানে গিভ আপ করা যাবে না, হাল ছাড়া যাবে না, ঠিক আছে? ওকে, সো হাল না ছাড়ার জন্য ধন্যবাদ। সবাই কি মাস্ক পরে ক্লাসে আসছিলেন? না ভাই, না আমরা তো ভাইয়া। সবাই না নিরাপদ ভাইয়া। ডিস্টেন্সে আছি। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ। 39 জন ছিলেন, বা 40 প্লাস ছিল, এখন 25। সো ক্লাস মনে হয় অনেক। ওকে, আপনি কাইন্ডলি রিপিট করুন, আমি শুনতে পাইনি। ওকে, সো আর যদি কারো কিছু প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। সো যেহেতু এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমি বলেছি 7টা থেকে 9টা পর্যন্ত পড়াবো। আমি আমার কথা ঠিকই রেখেছি, বাট আপনারা আপনাদের কথা রাখতে পারেননি। সো এইরকম যদি ক্লাসের মাঝখান থেকে চলে যান, আমি হচ্ছে আমার 5 জনকেই পড়াবো, যারা হচ্ছে একদম, যদি কোনো প্রবলেম থাকে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু একদম 7টা 10 থেকে 9টা পর্যন্তই থাকতে হবে, কারণ আমার ক্লাসটা একটু লেন্দি হবে। সেজন্য সেই প্রিপারেশন নিয়ে আসতে হবে আপনাদেরকে। আচ্ছা, কোনো ক্রমিক আপনাদের ক্লাস কি বোরিং লেগেছে বা বুঝেননি, এরকম কোনো লাইন বা এরকম কিছু ছিল থ্রু আউট মাই ক্লাস? না না ভাইয়া। ভাইয়া। ভালো লাগছে। ভাইয়া ভালো লাগছে ক্লাসটা। ঠিক আছে, ভালো লাগছে সেটা ক্লাস শেষে বলবেন, বাট ক্লাসে কি এরকম কিছু ছিল যার কারণে ক্লাস লিভ দিতে হবে? দেখেন, 25 পার্টিসিপেন্ট মাত্র। আর আমি আবারও বলছি, ক্লাসটা বেসিকলি ডিপ্লোমা বিএসসি বুঝি না, নার্সদের জন্য সাজানো। আপনি তো ফিউচারে নার্স হিসেবে কাজ করবেন ফার্মাকোলজিতে। আপনার অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নার্স আপনার যতটুকু ফার্মাকোলজির নলেজ থাকা দরকার, আমি সেই হিসাবে ক্লাসটা ডেকোরেট করছি। সো বিএসসি ডিপ্লোমা কোনো ডিফারেন্সিয়েট করা যাবে না, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারও ডিফারেন্সিয়েট করা যাবে না। সেটা হচ্ছে যা পড়াচ্ছি ততটুকু বুঝতে পারছেন কিনা, আর আপনার জন্য আবার লোড হয়ে যাচ্ছে কিনা সেটাও জানাতে হবে। ওকে, সো আজকের ক্লাস এ পর্যন্তই। হোপফুলি আপনাদের সাথে আবার সানডে এন্ড ওয়েনসডে দেখা হচ্ছে উইথ আওয়ার ফার্স্ট লেকচার। ওকে, এটা ফার্স্ট লেকচার না, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস, এবং কিভাবে ফার্মাকোলজিতে ভালো করতে পারবেন, ট্রিক্স এন্ড টিক্স, এগুলো ফলো করবেন। আশা করি এগুলো থেকে আপনাদের অনেক হেল্প হবে। আর আপনাদের সুবিধার্থে আমার ইউটিউব চ্যানেলে ক্লাসটা আপলোড করে দেওয়া থাকবে, আপনারা যারা মিস করেছেন প্রথম দিকে বা শেষের দিকে, আপনারা আবার সেটা দেখে নিতে পারবেন। ওকে, সো থ্যাংক ইউ অল। আর আপনাদের যদি কারো কোনো মতামত থাকে, ওপিনিয়ন থাকে, বা কোনো রেকমেন্ডেশন থাকে যে ভাইয়া এইভাবে পড়ালে ভালো হয় বা এই জিনিসগুলো অ্যাড করলে ভালো হয়, আমাকে জানাতে পারেন। আমি কিছু বলতে চাই ভাইয়া। ওকে, প্লিজ কন্টিনিউ। মানে আপনি যেটা লেকচার দিবেন বা করবেন সেটা যদি গ্রুপে পিক দেন তাহলে ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, লেকচার পিডিএফ আকারে এটা দেওয়া হবে একটু পরে, যা পড়াবো সেটা গ্রুপে দিয়ে দেওয়া হবে।